আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি পরিষ্কার করে বলেছেন যে তিনি 23 তারিখ পর্যন্ত, মানে এপ্রিল মাসের 2012 সালের 23শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে ছিলেন। এই জায়গাটা আমি একটু কারেকশন করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে একবার জিয়াউল হাসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান, সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন, তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। তারপরে আজকের সাক্ষী বলেছে তিনি এই ঘটনার পরে তিনি ছুটিতে যান। ছুটি থেকে আসার পরে তিনি যখন র্যাব হেডকোয়ার্টারে জয়েন করেন, তখন দেখলেন যে র্যাব হেডকোয়ার্টারের অবস্থা থমথমে। তার সহকর্মীদের কাছ থেকে তিনি জানলেন যে এই সময়ের মধ্যে, এই যে তিনি যে সময়টা ছুটিতে ছিলেন, এই সময়ের মধ্যে র্যাবের যে ইন এবং আউট যে রেজিস্টার এবং অস্ত্রাগারের যে রেজিস্টার এবং ভিডিও ফুটেজ, র্যাব হেডকোয়ার্টারের যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল হাসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। অর্থ হচ্ছে যে এই সময়ের মধ্যে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে, সম্ভবত ইলিয়াস আলীকে র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে। এই সাক্ষীটা যাতে না থাকে, এই এভিডেন্সটাকে নষ্ট করবার জন্যে ইনস অ্যান্ড আউট রেজিস্টার এবং সকল ফুটেজ জিয়াউল হাসান গায়েব করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এইটি আজকে এভিডেন্সে এসছে এবং আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল হাসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল হাসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন এবং তার ভাগ্যে কি ঘটেছে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারব। এই সাক্ষী আরও যেটা বলেছে যে তিনি অনেকগুলো ঘটনার সাক্ষী। সেই একটা ঘটনার কথা তিনি বলেছেন যে একজন আসামিকে একবার এই জিয়াউল হাসান মাইক্রোবাস করে নিয়ে গিয়ে রেল লাইনের উপরে শোয়াই দেয়। কিছুক্ষণ পরে একটা রেলগাড়ি যায় এবং সেখান থেকে তার ভাগ্য যা ঘটার সেটা ঘটেছে। এইভাবে তিনি প্রায় 30 জন ভিকটিমের নিহত এবং শহীদ হওয়ার ঘটনা বলেছেন এবং প্রত্যেকটি ঘটনা অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে, অত্যন্ত টার্গেটেড ওয়েতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং প্রত্যেকটির মধ্যে জিয়াউল হাসানের নেতৃত্ব ছিল। আপনারা আমাদের বলতে দ্বিধা নাই, এই জিয়াউল হাসান আজকে কোর্টে উনি উপস্থিত থেকে এই সমস্ত সাক্ষ্যটা শুনেছেন। আর যতক্ষণ তিনি শুনেছেন ততক্ষণ পর্যন্ত তিনি হাসছিলেন, দাঁত খিলিয়ে খিলিয়ে তিনি হাসছিলেন। অত্যন্ত দুঃখজনক, তিনি যে কতটা কুখ্যাত এবং তিনি যে কিভাবে মানুষ খুন করতে পারেন তার আজকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটার প্রমাণিত হয়েছে। এবং আপনারা আজকে 3টার সময় আবার অবশিষ্ট সাক্ষী হবে। আমরা আশা করি যে এই সাক্ষীর মুখ থেকে আরও কতজন ভিকটিম এইভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে হয়তো এই সাক্ষীর মুখ থেকে বেরিয়ে আসবে। দেখেন, আমাদের এই সাক্ষীর মুখ থেকে আরও যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে আলাদা আলাদা প্রসিডিং আছে। আমরা জয়েন্টলি অথবা সেপারেটলি বিচার করার আইনগত সুযোগ আছে। তিনি এই সাক্ষী যে নিজে উপস্থিত থেকে যে ঘটনার বর্ণনা দিয়েছেন সবগুলোর মধ্যেই তার ভূমিকা হলো তিনি জিয়াউল হাসানের নির্দেশে তিনি ওই ভিকটিমগুলোকে লাশগুলো ডিসপোজাল করেছেন। তো সেই কারণে এই সাক্ষীকে আমরা অ্যাকমপ্লিস উইটনেস হিসেবে আমরা ট্রাইব্যুনালে হাজির করেছি। একজন অ্যাকমপ্লিস উইটনেসকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে নেওয়ার আইনগত সুযোগ আছে।
তিনি যদি আজকে আমরা যদি এই সাক্ষীকে না পেতাম তাহলে আজকের এই ঘটনার বর্ণনা কে দিত? তো সেই কারণে যে আজকে যে ইমরুল কায়েস তিনি জিয়াউল আহসানের রানার ছিলেন, জিয়াউল আহসানের সাথে থেকে প্রত্যেকটি ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি লাশ ডিসপোজাল করেছেন এবং সেটা করেছেন বলেই তার কাছ থেকে আমরা এই ঘটনাগুলো আজকে জানতে পেরেছি। ইলিয়াস আলী গুমে আর কোনো সাক্ষী দেবে কিনা আপনারা অপেক্ষা করেন। ইলিয়াস আলীর গুমের সম্পর্কে আরও সাক্ষী আছে, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। এই সাক্ষী তার বর্ণনায় তিনি বলেছেন যে কিভাবে শীতলক্ষা ব্রিজের নিচে নিয়ে সরাসরি সিমেন্টের বস্তা বেঁধে দুঃখিত বস্তাগুলো ব্রিজের নিচে নিয়ে বেঁধে দেওয়া হতো, গুলি করে হত্যা করা হতো, সেই বর্ণনাটা যদি আমাদেরকে দিতেন এবং এরকম কতজন এখন পর্যন্ত বর্ণনা এসেছে। দেখেন, এই পর্যন্ত 7টি ঘটনার মধ্যে একটি ঘটনা বলেছে উনি সুন্দরবনে হয়েছে, একটি ঘটনা হয়েছে আপনার ইয়েতে পোস্তগোলা ব্রিজের কাছে নদীতে, 2টি ঘটনা, একটি ঘটনা ঘটেছে মহাখালী ব্রিজের কাছে, একটি ঘটনা বলেছে যে গাজীপুর, এবং একটা ঘটনা ঘটেছে উত্তরায়। এরকম 7টি ঘটনার কথা তিনি বলেছেন এবং 7টি ঘটনা, একটি ঘটনা আছে জাফলংয়ে, সিলেটের জাফলংয়ে, এর 2টা, এবং জাফলং থেকে ফেরার পথে আছে একটা যেটার জায়গার নাম তিনি বলতে পারেন নাই, কিন্তু আসার পথে একটা ঘটনা আছে। এরকম প্রায় 7টি ঘটনার বর্ণনা দিয়েছেন এবং 30 জন ভিকটিমের তাকে হত্যা করার বর্ণনা তিনি দিয়েছেন। নো অ্যাকমপ্লিস উইটনেস তিনি আমরা এই যে দুষ্কর্ম যেটা হয়, যে অপরাধটা হয়, সেই অপরাধের তিনি কিছুটা অংশগ্রহণকারী, এক অর্থে কিছুটা অংশগ্রহণকারী। যেমন ধরেন, এই সাক্ষী তিনি লাশ ফেলছেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ফেললেও তিনি কিন্তু ওখানে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছি এই কারণে যে এই ঘটনাগুলো বর্ণনা করার জন্য আর কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের সামনে নাই। তো যখন কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকে না, তখন যাদের লঘু অপরাধ হয় কিন্তু তার পার্টিসিপেশন আছে, সেই লঘু আসামিটাকে আমরা তাকে আসামি না করে আমরা তাকে সাক্ষী করি এই অর্থে যাতে এই ঘটনার পুরো বর্ণনাটা পাওয়া যায়, যাতে এই মামলাটি প্রমাণের সহায়ক হয়। উনি একটা শব্দ ব্যবহার করেছেন, গল্ফ শব্দটা। এই গল্ফটা হচ্ছে আমরা যে গল্ফ খেলি, যেভাবে একটা বলকে মানে গর্তে ফেলা হয়, ঠিক এই অর্থে তারা মানে আলফা, ধরেন আর্মিরা কিছু শব্দ ব্যবহার করে, আলফা, হ্যাঁ, টার্গেট, এরকম নানান তারা কিছু শব্দ ব্যবহার করে। এই গল্ফটাও কিন্তু ওই অর্থে আক্ষরিক অর্থে বা প্রতীকী অর্থে তারা ব্যবহার করেছে। গল্ফ অর্থ হলো যে তাকে একটা গর্তে ফেলে দিচ্ছে। নদীতে মরদেহ গুমের ঘটনাটা একটু বলেন। আমাদের আরও কিছু ঘটনার সাক্ষী আছে, ভবিষ্যতে হয়তো আসবে, কিন্তু আজকে যে সাক্ষ্য দিচ্ছে বা যেটুকুন দিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা প্রমাণের জন্য যথেষ্ট সহায়ক এবং আর কোনো সাক্ষী ছাড়াও কিন্তু জিয়াউল আহসানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে আমরা মনে করি। নদীতে গুমের বর্ণনাটা যদি একটু দিতেন, কিভাবে করা হতো? দেখেন, নদীতে যেভাবে ফেলা হতো বলে সাক্ষী বলেছে, সেখানে বলছে যে আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেককে মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। একটি বর্ণনায় এসছে যে উনি যখন একজন আসামিকে গুলি করেন মাথায় ঠেকিয়ে, এই ভিকটিমের মাথায় অনেক চুল ছিল এবং সেটা যেহেতু কন্ট্যাক্ট শট ছিল, মানে মাথা পিস্তল ঠেকিয়ে যেহেতু গুলি করেছে, আপনারা জানেন যে কন্ট্যাক্ট শট হইলে সেই জায়গাটা ঝলসে যায়, সেই জায়গাটা পুড়ে যায়। কন্ট্যাক্ট শট হওয়ার কারণে সম্ভবত আগুন ধরে গিয়েছে এবং সেটাও বলছে যে তার লম্বা চুল হওয়ার কারণে, কন্ট্যাক্ট শট হওয়ার কারণে সেখানে আগুন ধরে, ওই চুলে আগুন ধরে গিয়েছিল এবং আশেপাশে যেসব লোকজন আছে তারা তখন এটা দেখে হাসাহাসিও করেছে। এবং আজকে আসামি এই সমস্ত সাক্ষী সময় তিনি নিজেও খুব উৎফুল্ল ছিলেন, তার কাছে কোনো অনুতপ্ত মনে হয়নি, তিনি বেশ উপভোগ করছিলেন যে তার এই কুকর্মের যখন বর্ণনা সাক্ষী দিচ্ছিলেন, তারই রানার
তিনি যখন এই সাক্ষীর সাক্ষ্য দিচ্ছিলেন তখন কাঠগড়া থেকে আসামি জিয়াউল হাসান বেশ উৎফুল্ল ভরে তিনি এগুলো উপভোগ করছিলেন, হাসছিলেন, কখনো কখনো দাঁড়াচ্ছিলেন। এই যে মানে তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণ, তাতে মনে হয় যে তিনি কত নৃশংসভাবে এই মানুষগুলোকে তিনি খুন করতেন। এবং সাক্ষী এইটাও বলেছে যে বিভিন্ন ডাকাতির অপারেশনের নামে সাজানো নাটক দিয়ে মানুষগুলোকে তিনি খুন করেছেন। আরেকটা ঘটনার কথা বলছেন আপনি, হেফাজতের ঘটনা বলছেন? হেফাজতের ঘটনা গ্রেপ্তার দেখাবেন কিনা, এটা প্রশ্ন। ও সেটা আলাদা বলি, এটা আমি দেখি, এটা আলাদা বলি। থ্যাংক ইউ। অপারেশন রেবেল হান্ট সম্পর্কে বলেছে যে বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। এই 2 প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে ধরে এনে তিনি হত্যা করেছেন, এই কথা বলেছেন। সেটা জাফলংয়ে বলেছে যে একটা অপারেশনের কথা বলেছে যে তিনি এই যে আজকের সাক্ষী সহ আরও কয়েকজন আরও কয়েকজন আর্মি কর্মকর্তা তাদেরকে নিয়ে 2 জন আসামি সহ জাফলংয়ে যায়। জাফলংয়ে যাওয়ার পরে ভারত থেকে সিভিল পোশাকে আরও 2 জন আসামিকে নিয়ে তারা আসে। ভারত থেকে যে 2 জন আসামি তাদেরকে সেই 2 জনকে হস্তান্তর করে, আর জিয়াউল হাসান যে 2 জনকে নিয়ে যায় সেই 2 জনকে ভারতের কাছে হস্তান্তর করে দেয়। এবং হস্তান্তরকৃত যে ভারত থেকে যে 2 জন আসামিকে আনা হয় তাদেরকেও রাস্তায় গুলি করে হত্যা করা হয়। না, তাদের ভিকটিমদের অনেকেরই পরিচয় আমরা এখনো জানতে পারিনি। এইটা জয়েন্ট অপারেশন না, এইটা হতে পারে যে ভারতের যারাই আছে, পারপেট্রেটর যারা আছে, জিয়াউল হাসানের অনুসারী কোনো ব্যক্তিবর্গ ওখানে থাকতে পারে, সেটি কোনো দলের লোক হতে পারে অথবা কোনো বাহিনীর মানুষ হতে পারে, অথবা তিনি যে মিশনটা সাকসেসফুল করতেন তার হয়তো যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা হয়তো ভারত পর্যন্ত থাকতে পারে। এবং সেই কারণে ভারত থেকে যে সিভিল পোশাকে যে 2 জন ব্যক্তিকে নিয়ে আসলো তারা কি ভারতের নাগরিক অথবা বাংলাদেশের নাগরিক সেটা কিন্তু আইডেন্টিফিকেশন সম্ভব হয়নি। তবে এইটুকুন সম্ভব যে আমাদের দেশ থেকে 2 জন বাংলাদেশি ভিকটিমকে তারা ভারতের কাছে হস্তান্তর করেছে এবং বোঝা গেল যে তার বাংলাদেশ এবং ভারত জুড়ে তার এই কিলিং মিশনটার নেটওয়ার্কটা ছিল বাংলাদেশ এবং ভারত জুড়ে, এবং তিনি সেই প্রক্রিয়ায় নানান প্রক্রিয়ায় তিনি হত্যাকাণ্ডটা সংগঠিত করতেন।